এটা কি সচিবালয়ে যে বলার মতো কথা? আমার কাছে মনে হয়েছে বলা উচিত। আপনি কোন মন্ত্রণালয়ের অধীনে সচিবালয়ে যেতেন? জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওখানে আপনার কাজ কি ছিল? আসলে সচিবালয়ে যাওয়ার রাস্তাটা আসলে কি? কার ক্ষমতায় সচিবালয়ে প্রবেশ করতেন? আচ্ছা, সচিবালয়ে যাওয়ার জন্য কি কোনো দলীয় পোস্ট প্রয়োজন আছে কিনা, মানে এটা আমি উত্তর হিসেবে দিচ্ছি, আমি আপনাকে জিজ্ঞাসা করছি না। মানে সচিবালয়ে বাংলাদেশের সাধারণ কোনো নাগরিক তার এলাকার প্রয়োজনে, এলাকার উন্নয়নের হোক বা এলাকার কোনো সমস্যা নিয়ে হোক বা তার ব্যক্তিগত কোনো সমস্যা নিয়ে হোক, এরকম কোনো বিষয় নিয়ে মানে যেতে পারবে না, এরকম কোনো মানে আইন বা এরকম কোনো সিস্টেম আছে বলে আমার জানা নেই। এক। দ্বিতীয় হলো যেহেতু বাংলাদেশের সমস্ত সচিবালয়ের সব তথ্যগুলো এখন অনলাইনে পাওয়া যায়, যে কে সচিব হিসেবে আছেন, কে উপদেষ্টা হিসেবে আছেন, কে উপসচিব হিসেবে আছেন। যদি সংশ্লিষ্ট ওই ব্যক্তির সাথে বা ওনার সাথে এলাকার কোনো প্রবলেম নিয়ে কেউ যেতে চায়, এই জন্য কিন্তু তাদের নাম্বারটা ওখানে দেওয়া আছে। যদি তার সাথে যোগাযোগ করে কোনো প্রয়োজন এরকম হয় যে আপনি কোন মন্ত্রণালয়ের অধীনে সচিবালয়ে যেতেন? আমি হলো প্রথম যখন সচিবালয়ে গিয়েছিলাম, যেটা আমার মনে আছে 5ই আগস্ট পরবর্তীতে, সেটা হলো যে জনপ্রশাসন মন্ত্রণালয়। তখনকার যে সচিব ছিলেন মেজবাউদ্দিন সাহেব, বর্তমান সচিব মোখলেসুর রহমান সাহেবের আগে। তখন তার সাথে দেখা করার উদ্দেশ্য ছিল একটাই উদ্দেশ্য ছিল, দেখা করা, এবং তার সাথে আমি কথা বলে গিয়েছিলাম এবং পাসও উনিই দিয়েছিলেন আমাকে, যে হ্যাঁ তাহলে আপনি আসতে পারেন। যেহেতু কথাটা এটা ছিল যে এখন বাংলাদেশে সব জায়গাতেই পরিবর্তন হবে, স্বাভাবিক, এটা দাবিও ছিল যে বড় বড় পোস্টগুলোতে আগের দোসর সরকারের কোনো লোক যেন না থাকে, যেহেতু মনে করা হচ্ছিল যে তারাই এই গণহত্যার সাথে জড়িত, ডিসিএসপি বা এরকম সব কিছু। তো তার সাথে কথা হয়েছিল আমার ফোনে এরকম যে 2-3টা বিষয় আছে, এই বিষয়গুলো জেনে যদি আপনারা করেন তাহলে দেশের জন্য ভালো হবে। আমি সচিবের সাথে আপনার কোনো সম্পর্ক ছিল না? কোনো সম্পর্ক ছিল না। ফর্ম অনলাইন আমি নাম্বার সংগ্রহ করেছিলাম এবং কথা বলেছিলাম, এবং উনি অন করেছিলেন বিষয়টা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওখানে আপনার কাজ কি ছিল? কাজ ওইটাই বলার জন্য আমি গেছিলাম, যে বিশেষ করে আপনার যদি অনেক সচিবই আছেন যারা হয়তো ডিসি হিসেবে নিয়োগ পাবেন বা অন্যান্য বড় পদে, সচিবালয়ের মধ্যে বড় পদে নিয়োগ পাবেন, তো তাদের ক্ষেত্রে যেন অবশ্যই তাদের ফেসবুক এবং অনলাইন অ্যাক্টিভিজমটা দেখা হয়, যে কারা ওই সময় হলো ছাত্র আন্দোলনের বা এই গণ অভ্যুত্থানের পক্ষে কথা বলছে, বিপক্ষে কথা বলছে, এমন কাউকে আপনারা আবার দায়িত্ব দিয়েন না যারা হয়তো বিপক্ষে কথা বলছে। এইটা আপনার বলার সাধারণ মানুষ হিসেবে আমার কাছে মনে হয়েছে যে কথাটা তাদেরকে বলা। ছাত্র আন্দোলনে তো অনেকেই ছিল, কিন্তু আপনি কেন যে বলবেন? একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে মনে হয়েছে যে এটা বলা উচিত। এটা কি সচিবালয়ে যে বলার মতো কথা? আমার কাছে মনে হয়েছে বলা উচিত, কারণ হলো এই জন্য বলা উচিত মনে হয়েছে। আমি ওনাকেও, ওই যে উনি যে ছিলেন মেজবাউদ্দিন সাহেব ছিলেন, উনিও আগের সরকারি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, এবং আমার কাছে মনে হয়েছে যে যদি ওনার দ্বারা কোনো কিছু হয় পরবর্তীতে হয়তো ওই ধরনের লোকই আবার না সামনে চলে আসে। এই জন্য আমি আমার দায়িত্বের জায়গা থেকে, একজন নাগরিকের দায়িত্বের জায়গা থেকে আমি অধিকার মনে করছি, এই জন্য আমি তাকে যে কথা বলছি। এবং যে ছবিটা আমার প্রকাশ পায় ওই দিনেরই এটা ছবি, যে হলো আমি ওই দিন ওনার সাথে কথা বলার পরে একজন যুগ্ম সচিবের রুমে ছিলাম, ওই সময় উনি আমাকে কিছু নাস্তা করার জন্য দিয়েছিলেন, ওই সময় কেউ একজন ওই ছবিটা উঠেছে। 24 ডিসেম্বর আপনার সচিবালয়ে আগুন লাগে, তারপরে সাংবাদিক সহ সাধারণ মানুষ সবার নিষেধাজ্ঞা ছিল, তারপরেই ঘটনা আপনি সচিবালয়ে, আপনি কিভাবে সচিবালয়ে গেলেন? এটা কোনো ভুল তথ্য, কারণ ডিসি নিয়োগ তো হয়েছে অক্টোবর মাসে আর আগুন লেগেছে ডিসেম্বর মাসে, তারপরে আমার যাওয়া হয়নি। আপনি বলতে চাচ্ছেন যে সচিবালয়ে আগুন লাগার পরে আপনি সচিবালয়ে যাননি? না, সচিবালয়ে মানে 24 ডিসেম্বরের এই যে ঘটনাটা বলা হয়, যে ছবিটার কথা, এটা অনেক আগের। এটা যুগান্তরের রিপোর্ট দেখলে বোঝা যাবে, যুগান্তরে যিনি রিপোর্ট করেছিলেন এটা তো অনেক আগের। আপনি 24 ডিসেম্বরের পরে সচিবালয়ে যাননি? সচিবালয়ে আমি গিয়েছি, একদিন গিয়েছি সচিবালয়ে, কিন্তু সেটার সাথে মানে ওই ছবির বা ডিসি নিয়োগের ওটার সাথে কোনো সম্পর্ক। আচ্ছা, আপনি 24 ডিসেম্বরের আগে ডিসি নিয়োগের বিষয়টা নিয়ে সচিবালয়ে গিয়েছিলেন, কিন্তু 24 ডিসেম্বরের পরে আবার সচিবালয়ে গেলেন কেন? এটা সেদিন আমি গিয়েছিলাম, এটা লাস্ট মনে হয় 3-4 দিন আগের কথা, 3-4 দিন হবে বা 4-5 দিন আগের কথা, সেটা হলো যে
শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে আমার দেখা করা দরকার ছিল, ওনার সাথে আমি ফোনে কথা বলেছিলাম। কুয়েটের যে সমস্যা চলতেছিল, আমাদের ছাত্ররা অনশনে ছিলেন, তো কুয়েটে হচ্ছে অনেক পরিচিত ছাত্র আছে যারা আমাদের সাথে আন্দোলনের সময় যোগাযোগ রাখতো, বা ওই কুয়েটের বর্তমান জাস্ট রিজাইন করা যে ভিসি, ওনার বেশ কিছু তথ্য আমার কাছে ছিল যে উনি কীভাবে হলো ছাত্রদের সাথে খারাপ আচরণ করছেন। তখন কোন পাসটা নিয়ে আপনি গেলেন ওখানে? ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করার জন্য আপনি কার পাস নিয়ে গেছেন? এটা হলো ওই দিন যেটা ছিল যে কি বলে, ওই দিন সম্ভবত সোমবার ছিল, কিন্তু আমাদের অলরেডি 3-4 জন ছাত্র এরকম ছিল যারা অসুস্থ হয়ে হাসপাতালে চলে গেছিল, এমনকি অন্যান্য জায়গাতেও গণ অনশন শুরু হয়ে গেছিলো। তো জরুরি ছিল কথাগুলো বলার জন্য। তো ওই দিন সোমবারে যখন আমরা করছিলাম, তখন সাধারণত ওই দিনের পাসটা এরকম হয় যে মন্ত্রণালয় থেকে সরাসরি যারা ইয়াতে কি বলে নিরাপত্তার দায়িত্বে থাকেন ওই জায়গাতে নামগুলো দিয়ে দেওয়া হয় আর কি। তো এপিএস বলে দেয়, উপদেষ্টা কোনো বিশেষ প্রয়োজনে ওখানে বলে দেয়। আমার নাম ওখানে এন্ট্রি করা ছিল নিরাপত্তার ওখানে, শিক্ষা মন্ত্রণালয় থেকে। তো আমি ওভাবেই গেছি।